কথা সাহিত্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্প পরিণীতা। পর্ব 10। অসম্ভব বলিয়া শেখর ললিতার আশা একেবারেই ত্যাগ করিয়াছিল। প্রথম কটা দিন সে মনে মনে অত্যন্ত ভয়ে থাকিত। পাশে হঠাৎ সে আসিয়া উপস্থিত হয়, পাশে সব প্রকাশ করিয়া দেয়, পাশে এই সব লইয়া লোকের কাছে জবাবদিহি করিতে হয়। কিন্তু কেহই তাহার কৈফিয়ত চাহিল না। কোনো কথা প্রকাশ পাইয়াছে কিনা তাহাও বোঝা গেল না, কিংবা সে বাড়ি হইতে এ বাড়িতে কেহ আসা যাওয়া পর্যন্ত করিল না। শেখরের ঘরের সম্মুখে যে খোলা ছাদটা ছিল তাহার উপর দাঁড়াইলে ললিতাদের ছাদের সবটুকু দেখা যাইত। পাশে দেখা হয় এই ভয়ে সে ও এই ছাদটায় পর্যন্ত দাঁড়াইত না। কিন্তু নির্বিঘ্নে 1 মাস কাটিয়া গেল। তখন সে নিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিল, হাজার হোক মেয়ে মানুষের লজ্জা শরম আছে, এ সকল ব্যাপার সে প্রকাশ করিতেই পারে না। সে শুনিয়াছিল ইহাদের বুক ফাটিয়া গেলেও মুখ ফুটিতে চায় না। এ কথা সে বিশ্বাস করিল এবং সৃষ্টিকর্তা তাহাদের দেহে এই দুর্বলতা দিয়াছেন বলিয়া সে মনে মনে তাহার বুদ্ধি প্রশংসা করিল। অথচ শান্তি পাওয়া যায় না কেন? যখন হইতে সে বুঝিল আর ভয় নাই, তখন হইতেই এক অভূতপূর্ব ব্যবস্থা সমস্ত বুক ভরিয়া উঠিতেছিল কেন? রহিয়া রহিয়া হৃদয়ের অন্তরতম স্থল পর্যন্ত এমন করিয়া নিরাশায়, বেদনায়, আশঙ্কায় কাঁপিয়া উঠে গেল। তবে তো ললিতা কোনো কথাই বলিবে না, আর একজনের হাতে সঁপিয়া দিবার সময় পর্যন্ত মৌন হইয়া থাকিবে। তাহার বিবাহ হইয়া গিয়াছে, সে স্বামীর ঘর করিতে চলিয়া গিয়াছে। মনে হইলেও অন্তরে বাহিরে তাহার এমন করিয়া আগুন জ্বলিয়া উঠে কেন? পূর্বে সে সন্ধ্যার সময় বেড়াইতে বাহির না হইয়া সম্মুখের খোলা ছাদটার উপরে পদচারণা করিত, আজও তাহাই করিতে লাগিল। কিন্তু একটি দিনও ও বাড়ির কাহাকেও ছাদে দেখিতে পাইল না। শুধু একদিন আন্নাকালী কি করিতে আসিয়াছিল, কিন্তু তাহার প্রতি দৃষ্টি পড়িতেই চোখ নামাইয়া ফেলিল এবং শেখর তাহাকে ডাকিবে কিনা স্থির করিবার পূর্বেই অদৃশ্য হইয়া গেল। শেখর মনে মনে বুঝিল, তাহারা যে পথ বন্ধ করিয়া প্রাচীর তুলিয়া দিয়াছে, ইহার অর্থ ওই 1 ফোঁটা কালি পর্যন্ত জানিয়াছে। আর 1 মাস গত হইল। একদিন ভুবনেশ্বরী কথায় কথায় বলিলেন, এর মধ্যে তুই ললিতাটাকে দেখেছিস শেখর? শেখর ঘাড় নাড়িয়া বলিল, না, কেন? মা বলিলেন, প্রায় 2 মাস পরে কাল তাকে ছাদে পেয়ে ডাকলুম। মেয়েটা আমার যেন আর এক রকমের হয়ে গেছে। রোগা মুখ খানি শুকনো, যেন কত বয়স হয়েছে। এমনই গম্ভীর, কার সাধ্যি দেখে বলে 14 বছরের মেয়ে। তাহার চোখে জল আসিয়া পড়িল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া ভারী গলায় বলিলেন, পরনের কাপড়খানি ময়লা, আঁচলের কাছে খানিকটা সেলাই করা। জিজ্ঞাসা করলুম, তোর কাপড় নেই মা? বললে তো আছে, কিন্তু বিশ্বাস হয় না। কোনো দিনই সে ওর মামার দেওয়া কাপড় পরে না, আমিই দেই। আমিও তো 6-7 মাস কিছু দেইনি। তিনি আর বলিতে পারিলেন না, আঁচল দিয়া চোখ মুছিতে লাগিলেন। ললিতাকে যথার্থই তিনি নিজের মেয়ের মতো ভালোবাসিতেন। শেখর আর একদিকে চাহিয়া নিঃশব্দে বসিয়া রহিল। অনেকক্ষণ পরে তিনি পুনরায় বলিলেন, আমি ছাড়া কোনো দিন সে কারো কাছে কিছু চাহিতেও পারে না। অসময়ে খিদে পেলেও বাড়িতে মুখ ফুটে বলতেও পারে না। সেও আমি, ওই আমার কাছে কাছে ঘুরে বেড়াতো। আমি তার মুখ দেখলেই টের পেতুম। আমার সেই কথাই মনে হয় শেখর। হয়তো মুখ শুকিয়ে শুকিয়ে বেড়ায়,
কেউ তাকে বোঝেও না, জিজ্ঞেসও করে না। আমাকেও তো শুধু সে মা বলিয়াই ডাকে না, মায়ের মতো ভালোবাসে যে। শেখর সাহস করিয়া মায়ের মুখের দিকে চোখ ফিরাইয়া দেখিল, যেদিকে চাহিয়াছিল সেই দিকে চাহিয়া থাকিয়াই কহিল, বেশ তো মা, কি তার দরকার ডেকে জিজ্ঞেস করে দাও না কেন? নেবে কেন? ইনি যাওয়া আসা পথ পর্যন্ত বন্ধ করে দিলেন, আমি বা দিতে যাব কোন মুখে? ঠাকুরপো দুঃখের জ্বালায় না বুঝে যেন একটা অন্যায় করেছেন। আমরা আপনার লোকের মতো কোথাও একটা প্রায়শ্চিত্ত করিয়ে ঢেকে দেব তা নয়, একেবারে পর করে দিলুম। আর তাও বলি, এর পীড়াপিড়িতেই সে জাত দিয়ে ফেলেছে। কেবল তাগাদা। মনে ঘেন্নায় মানুষ সব করতে পারে। বরং আমি তো বলি, ঠাকুরপো ভালোই করেছেন। ওই গিরিন ছেলেটি আমাদের চেয়ে তার ঢের বেশি আপনার। তার সঙ্গে ললিতার বিয়ে হয়ে গেলে মেয়েটা সুখে থাকবে, তা বলছি। শুনছি আসছে মাসেই হবে। হঠাৎ শেখর মুখ ফিরাইয়া প্রশ্ন করিল, আসছে মাসেই হবে মা? তাই তো শুনি। শেখর আর কিছু জিজ্ঞাসা করল না। মা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, ললিতার মুখে শুনলুম ওর মামার দেহটাও নাকি আজকাল ভালো নেই। না থাকবারই কথা। একে তার নিজের মনেই সুখ নেই, তাতে বাড়িতে নিত্য কান্নাকাটি। এই গলিটার দুখানা গাড়ির স্বচ্ছন্দে যাতায়াতের স্থান হয় না। একখানা খুব এক পাশ ঘেঁষিয়া না দাঁড়াইলে আর একটা যাইতে পারে না। দিন 10 পরে শেখরের অফিস গাড়ি গুরুচরণের বাড়ির সম্মুখে বাধা পাইয়া স্থির হইল। শেখর অফিস হইতে ফিরিতেছিল, নামিয়া আসিয়া জিজ্ঞাসা করিয়া জানিল ডাক্তার আসিয়াছেন। সে কিছুদিন পূর্বে মায়ের কাছে শুনিয়াছিল গুরুচরণের শরীর ভালো নেই। তাই মনে করিয়া আর বাড়ি গেল না, সোজা গুরুচরণের শোবার ঘরে আসিয়া উপস্থিত হইল। গুরুচরণ অস্ফুট স্বরে বসিতে বলিলেন। ললিতা মাথার আঁচলটা আরও একটু টানিয়া দিয়া মুখ ফিরাইয়া বসিল। ডাক্তার পাড়ার লোক শেখরকে চিনিতেন। রোগ পরীক্ষা করিয়া ঔষধ ব্যবস্থা করিয়া তাহাকে সঙ্গে লইয়া বাহিরে আসিয়া বসিলেন। গিরিন পিছনে আসিয়া টাকা দিয়া ডাক্তার বিদায় করিবার সময় তিনি বিশেষ করিয়া তাহাকে সতর্ক করিয়া দিলেন যে রোগ এখনও অধিক দূর অগ্রসর হয় নাই। এই সময় বা পরিবর্তন নিতান্ত আবশ্যক। ডাক্তার চলিয়া গেলে উভয়েই আর একবার গুরুচরণের ঘরে আসিয়া দাঁড়াইল। ললিতা ইশারা করিয়া গিরিনকে এক পাশে ডাকিয়া লইয়া গিয়া চুপি কথা কহিতে লাগিল। শেখর সম্মুখে চৌকিতে বসিয়া স্তব্ধ হইয়া গুরুচরণের দিকে চাহিয়া রহিল। তিনি ইতিপূর্বে ওদিকে মুখ ফিরিয়া শুইয়াছিলেন। শেখরের পুনরাগমন জানিতে পারিলেন না। খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া শেখর যখন উঠিয়া গেল, তখনও ললিতা ও গিরিন তেমনি চুপি কথাবার্তা কহিতেছিল। তাহাকে কেহ বসিতে বলিল না, আসিতে বলিল না, একটা কথা পর্যন্ত কেহ ডাকিয়া জিজ্ঞাসা করিল না। আর সে নিশ্চয় বুঝিয়া আসিল ললিতা তাহাকে তাহার কঠিন দায় হইতে চিরদিনের মতো মুক্তি দিয়াছে। এখন সে নির্ভয়ে হাঁপ ফেলিয়া বাঁচুক, আর শঙ্কা নাই, আর ললিতাকে তাহাকে জড়াইবে না। ঘরে আসিয়া কাপড় ছাড়িতে সহস্রবার মনে পড়িল আজ সে নিজের চোখে দেখিয়া আসিয়াছে গিরিনী বাড়ির পরম বন্ধু, সকলের আশা ভরসা এবং ললিতার ভবিষ্যতের আশ্রয়। সে কেহ নয়। এমন বিপদের দিনেও ললিতা তাহার একটা মুখের পরামর্শ আর প্রত্যাশা করে না। সে সহসা উহ বলিয়া একটা গদি আটা আরাম চৌকির উপর ঘাড় গুজিয়া বসিয়া পড়িল। ললিতা তাহাকে দেখিয়া মাথার কাপড়টা টানিয়ে দিয়া মুখ ফিরাইয়া লইয়াছিল, যেন সম্পূর্ণ পর, একেবারে অপরিচিত।
আবার তাহারই চোখের সম্মুখে গিরিনকে আড়ালে ডাকিয়া কত না পরামর্শ। অথচ এই লোকটিরই অতি ভাবুকতায় একদিন তাহাকে থিয়েটার দেখিতে পর্যন্ত যাইতে দেয় নাই। শেখর কথা কহিতে পারিল না, চাহিয়া রহিল। কালী বলিল, অনেক দোষ অপরাধ তোমার পায়ে আমরা করেছি শেখরদা, সেসব ভুলে যেও। শেখর বুঝিল ইহার একটি কথাও কালীর নিজের নহে, সে শেখানো কথা বলিতেছে মাত্র। জিজ্ঞাসা করিল, কাল কোথায় যাবে তোমরা? পশ্চিমে। বাবাকে নিয়ে আমরা সবাই মুঙ্গের যাব। সেখানে গ্রিনবাবুর বাড়ি আছে, তিনি ভালো হলেও আর আমাদের আশা হবে না। ডাক্তার বলেছেন এদেশ বাবার সহ্য হবে না। শেখর জিজ্ঞাসা করিল, এখন তিনি কেমন আছেন? একটু ভালো বলিয়া কালী আঁচলের ভিতর হইতে কয়েক জোড়া কাপড় বাহির করিয়া দেখাইয়া বলিল, জ্যাঠাইমা আমাদের কিনে দিয়েছেন। ললিতা এতক্ষণ চুপ করিয়াছিল, উঠিয়া গিয়া টেবিলের উপর একটা চাবি রাখিয়া দিয়ে বলিল, আলমারির এই চাবিটা এতদিন আমার কাছে ছিল। একটুখানি হাসিয়া বলিল, কিন্তু টাকা কড়ি ওতে আর নেই, সমস্ত খরচ হয়ে গেছে। শেখর চুপ করিয়া রহিল। কালী বলিল, চলো শেষ দিন, রাত্রির হচ্ছে। ললিতা কিছু বলিবার পূর্বেই এবার শেখর হঠাৎ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, কালী, নিচে থেকে আমার জন্য দুটো পান নিয়ে এসো তো ভাই। ললিতা তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, তুই বস কালী, আমি এনে দিচ্ছি বলিয়া দ্রুতপদে নিচে নামিয়া গেল। খানিক পরে পান আনিয়া কালীর হাতে দিল। সে শেখরকে দিয়া আসিল। পান হাতে করিয়া শেখর নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। চললুম শেখরদা বলিয়া কালী পায়ের কাছে আসিয়া গড় হইয়া প্রণাম করিল। ললিতা যেখানে দাঁড়াইয়া ছিল সেখানেই ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া উভয়েই ধীরে ধীরে বাহির হইয়া গেল। শেখর তাহার ভালো মন্দ ও আত্মমর্যাদা লইয়া বিপন্ন পাণ্ডুর মুখে বিহ্বল হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল। সে আসিল, যাহা বলিবার ছিল বলিয়া চিরদিনের মতো বিদায় লইয়া গেল। কিন্তু শেখরের কিছুই বলা হইল না, যেন বলিবার কথা তাহার কিছুই ছিল না। এইভাবে সমস্ত সময়টুকু কাটিয়া গেল। ললিতা কালীকে ইচ্ছা করিয়াই সঙ্গে আনিয়াছিল, কারণ সে চাহে না কোনো কথা ওঠে, ইহাও সে মনে মনে বুঝিল। তাহার পরে তাহার সর্বশরীর ঝিমঝিম করিতে লাগিল, মাথা ঘুরিয়া উঠিল। সে উঠিয়া গিয়া বিছানায় চোখ বুজিয়া শুইয়া পড়িল। আজ এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কেমন?